রওশাদ কথাগুলো বলে পুতুলের হাত দুটো তুলে আলতো করে ঠোঁটটা ছুঁয়ে দেয়। পুতুল এতক্ষণ রওশাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে, তবে তার মাথায় কিছুই আসেনি। পুতুল বিস্ময়ে অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে ওঠে রওশাদকে, আমি কিছুই করিনি, সত্যিই পুতুল বর, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো ভালো মেয়ে, পচা মেয়ে না। রওশাদ কিছু না বলে পুতুলের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। পুতুল হঠাৎ কেঁপে ওঠে। পুতুল কাঁপা কাঁপা হাতে রওশাদের শার্ট খামচে ধরে, আর রওশাদ তো পুতুলের গলায় মুখ ডুবিয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। আর পুতুল চোখ মুখ বন্ধ করে চুপ করে থাকে। পুতুল কোনো বাধা দেয় না, বরং দাঁত কামড়ে সব সহ্য করতে থাকে। এসবের মধ্যে রওশাদ তো পুরোপুরি মত্ত হয়ে গেছে পুতুলের মধ্যে। এমন সময় বিশাল শব্দে রওশাদের হুঁশ ফিরে আসে। ওদের কেবল কাঠটা প্রায় নিচে নেমে এসেছে। রওশাদ এবার বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। পুতুল অবাক হয়ে রওশাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে পুতুল বল? রওশাদ তখন বলে ওঠে, কিছু না পুতুল পড়ি, চল এবার নামার সময় হয়ে গেছে। পুতুল প্রত্যুত্তরে বলে ওঠে, ও আচ্ছা ঠিক আছে। কেবল কার থেকে নামলো নিচে। রওশাদ আর পুতুল দুজনে নিজেকে ফিটফাট করে বাইরে বেরিয়ে আসে। তবে নিচে নেমে তো পুতুল হাঁপ ছেড়ে বাঁচে। পুতুল হঠাৎ রাস্তার ওপাশে দেখতে পায় একটা সুন্দর আইসক্রিম বাস, রঙিন ঝলমলে আলোয় সাজানো। আর তার ভেতরে একজন বুড়ো লোক মিষ্টি মুখে আইসক্রিম বিক্রি করছে। তা দেখে তো পুতুলের চোখ চকচক করে ওঠে। বলে ওঠে, পুতুল বর, আমি আইসক্রিম খাবো। রওশাদ তখন মৃদু হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, চল তুই এখানে দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি আইসক্রিম। পুতুলও তখন হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। রাস্তা পার হয়ে যায় রওশাদ, হাতে কিছু কয়েন নিয়ে আইসক্রিম কিনতে যায়। ঠিক তখনই হালকা বাতাস বয়ে যায়। চারপাশে মানুষের কোলাহল, পাখির ডাক, সবই স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিট পরে রওশাদ ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে পুতুল নেই। কারণ এতক্ষণ যেখানে পুতুল ছিল সেখানে আর পুতুলকে দেখতে পায় না রওশাদ। রওশাদ কিছুটা অবাক হয়ে আইসক্রিমটা নিয়ে রাস্তা পার হয়ে এপাশে আসে। পুতুল ঠিক ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গাটা এখন ফাঁকা। রওশাদ চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। হাতে ধরে রাখা আইসক্রিমটা গলে পড়তে থাকে মাটিতে। রওশাদ চিৎকার করে ওঠে, পুতুল পুতুল করে। রওশাদের কণ্ঠে কেঁপে উঠছে। রাস্তা পেরিয়ে ছুটে আসে, এদিকে ওদিকে তাকায়, কোথাও নেই। চারপাশে লোকজন হাঁটছে, কেউ হাসছে, কেউ আবার ছবিও তুলছে। কিন্তু রওশাদের পৃথিবী যেন এই মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছে। রওশাদ এবার প্রত্যেকটা পথচারীকে ধরে ধরে জিজ্ঞেস করতে শুরু করে, একটা মেয়েকে দেখেছেন? ছোট চুল, নীল পোশাক, হাসছিল একটু আগে, এখানেই ছিল। কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। লোকজন কেউ মাথা নাড়ে, আবার কেউ বা না বলে, কেউ অবাক চোখে তাকায়। রওশাদের চোখে তখন ভয়ের ছাপ, বুকের ভেতর কাঁপুনি, ঘাম ঝরছে কপাল বেয়ে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রওশাদ আবারও দৌড়াতে শুরু করে রাস্তার ধারে ধারে, লেকের পাশে খোঁজে, দোকানের পেছনে তাকায়, এমনকি কাছে শিশুদের খেলার জায়গাটিতেও গিয়ে দেখে। কোথাও নেই, পুতুলকে কোথাও পাওয়া যায় না। রওশাদের মুখ শুকিয়ে গেছে, কণ্ঠ ভারী হয়ে গেছে। রওশাদ চিৎকার করে ওঠে, পুতুল তুই কই গেলি? পরিশেষে কোথাও পুতুলকে না খুঁজে পেয়ে রওশাদ এবার স্থানীয় পুলিশের সাথে দেখা করে। প্রথমে তারা রওশাদকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সিসিটিভি ফুটেজে দেখে মুহূর্তের মধ্যে রওশাদের রাগ তত্তর করে বেড়ে যায়। ফুটেজে দেখা যাচ্ছে গাড়ি থেকে একটি মেয়ে নেমে এসে পুতুলকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিচ্ছে। তবে মেয়েটির মুখ ওড়না দিয়ে ঢাকা, চোখে সানগ্লাস, চেনার কোনো উপায় নেই। রওশাদ তখন দাদা দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, ছাড়বো না। আমার পুতুল বড়িকে যে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে তাকে এই পৃথিবী থেকে আউট করে দেবো জাস্ট। কথাটা বলেই রওশাদ ফোনে হারুনের নাম্বার ডায়াল করতে করতে বেরিয়ে আসে সেখান থেকে। কলটা রিসিভ হতে রওশাদ হারুককে বিদ্যুতের গতিতে তাড়াহুড়ো করে বলে উঠল, হারুক, একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি, ইমিডিয়েটলি গাড়িটা ট্র্যাক কর। সাথে সাথে হারুকও বলে ওঠে, ওকে স্যার, কাজ হয়ে যাবে। রওশাদ কলটা কাটার সাথে সাথে পুলিশ অফিসার তড়িঘড়ি করে বলে উঠল, চিন্তা করবেন না স্যার, আমরা যে করে হোক ওই মেয়েটাকে খুঁজে বের করব, আপনি নিশ্চিন্তে থাকুন। রওশাদ তখন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হনহন করে চলে যায় সেখান থেকে। রওশাদ জানে পুলিশ তার নিজের কাজ করবে, কিন্তু রওশাদ তো চুপচাপ বসে থাকতে পারবে না। পুতুলকে কে নিয়ে গেছে সেটা না জানা অবধি রওশাদের শান্তি নেই। সেই মেয়েটাকে ধরে যোগ্য শাস্তি দেবে। রওশাদ নিজের হাতে তাকে খুন করবে। ঠিক যেভাবে পিয়াকে মৃত্যু দিয়েছিল, ঠিক সেভাবেই এই মেয়েটারও শাস্তি দেবে। রওশাদ তড়িঘড়ি করে এসে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। অপরদিকে
পুতুলের জ্ঞান ফিরতে পিট পিট করে চোখ মেলে নিজেকে এক চলন্ত গাড়ির ড্রাইভিং সিটের পাশে নিজেকে আবিষ্কার করে। পুতুলের মাথাটা এখনো ঝিমঝিম করছে। পুতুল নিজের মাথায় হাত দিয়ে পাশে তাকায়। ড্রাইভিং সিটে আলমা বসে আছে। আলমা আপন মনে গাড়ি চালাচ্ছে, আর তার ঠোঁটে এক শয়তানি হাসি। পুতুল কিছুটা অবাক হয়ে শব্দ করে জোরে বলে উঠল, তুমি তুমি এখানে কেন? তুমি এখানে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আলমা বিরক্তি নিয়ে পুতুলের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠল, আরে পুতুল, আমি তো তোর আলমা আপু, চিনতে পারছিস না? পুতুল তখন প্রত্যুত্তরে বলে ওঠে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সাথে সাথে আলমা বলে ওঠে, আকাশে। তোর অনেক শখ ছিল না আকাশে ঘুরতে যাবি? আজ সেই শখটা আমি পূরণ করে দেব। কথাটা আলমা গাড়ি চালাতে যাতে হেসে বলে উঠল। পুতুল মুখ ঘুরিয়ে আলমাকে উদ্দেশ্য করে বলে উঠল তখন, গাড়ি থামাও আপু, আমি তোমার সাথে যাব না। পুতুল বর বলেছে তুমি খুব পচা, তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। আলমা তখন হেসে বলে উঠল, ও আচ্ছা, তাই নাকি? পুতুল তখন বলে ওঠে, হ্যাঁ, তুমি গাড়ি থামাও এখনই। তবে আলমা তো পুতুলের কথায় পাত্তা না দিয়ে গাড়ি চালাতে থাকে। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আলমা গাড়ি নিয়ে পাহাড়ের উপর দিকে যেতে থাকে। কিন্তু আলমাকে গাড়ি থামাতে না দেখে পুতুল এবার রেগে যায়। পুতুল এবার চলন্ত গাড়ি থামানোর জন্য গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে। এলোমেলো ভাবে হাত পা ছুড়ে আলমাকে মারতে থাকে, চুল ধরে টেনে ধরে। কিন্তু আলমা তো পাগলের মতো হাসতে থাকে। এক হাত দিয়ে গাড়ি ড্রাইভিং করছে, আর অন্য হাত দিয়ে পুতুলের চুল টেনে ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুতুলকে ধাক্কা দেওয়াতে পুতুলের মাথা সোজা গাড়ির জানালার সাথে গিয়ে লাগে। মাথার কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। পুতুল রক্ত দেখে ঠোঁট ফুলিয়ে কেঁদে বলে ওঠে, তুমি সত্যিই খুবই পচা আপু, তোমার জন্য আমার কেটে গিয়েছে, দেখো রক্ত বের হচ্ছে। আমি পুতুল বরের কাছে নালিশ করে দেব তোমার নামে। আলমা তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, আরে আগে তো তুই বেঁচে থাকবি, তারপর তো নালিশ করবি। আলমার কথা শুনে পুতুল তো ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে বলে ওঠে, মানে? আলমা প্রশ্নের কোনো জবাব দেয় না। গাড়ি গিয়ে এতক্ষণে পাহাড়ের কিনারায় চলে এসেছে। জানলা দিয়ে বাইরে তাকাতে পুতুল তো ভয়ে কেঁপে ওঠে। গাড়ি একদম পাহাড়ের কিনারায়, গাড়িটা যদি এদিক ওদিক একটু হয় তাহলেই খাদে পড়ে যাবে। আলমা এবার আর কোনো কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা গাড়ি লক করে দেয়। পুতুল ভিতর থেকে জানালায় বাড়ি মারতে মারতে বলে উঠল, আলমা আপু, আমাকে বাঁচাও, আমি আর দুষ্টুমি করব না, আমি তো পড়ে যাব, আমাকে বের করো। কথাগুলো বলতে বলতে ভয়ে কান্না করতে থাকে। আলমা হেসে তখন বলে উঠল, উহ, এত কান্নাকাটি করিস না তো, মরছিস যখন শান্তিতে মর না। বলে আলমা গাড়িতে ঠেল দিতে শুরু করে। তা দেখে পুতুল ভয়ে কান্না করতে করতে বলে ওঠে, আপু, প্লিজ আমাকে বের করো, তুমি এমন কেন করছো? আমি কি করেছি তোমার? কিন্তু আলমা পুতুলের কথায় কোনো পাত্তাই দেয় না। তখনই আলমা খেয়াল করে পাহাড়ের রাস্তা দিয়ে রওশদের গাড়ি এদিকে এগিয়ে আসছে। আলমা মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে ভেবে ওঠে, কোনো ব্যাপার না, গাড়ির চাবি তো আমার কাছে। রওশদ ভাই চাইলেও পুতুলকে বের করতে পারবে না, আর পুতুল সোজা পাহাড়ের নিচে পুরো খাদে পড়বে। কিন্তু কিন্তু এখন তো আমাকে লুকোতে হবে, রওশদ ভাই যেন কোনো মতে আমাকে দেখতে না পায়। কথাটা ভেবেই আলমা পাশে থাকা একটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে। রওশদের গাড়ি এসে থামে পুতুলের গাড়ির সামনে। পুতুলের গাড়ির ভিতর থেকে রওশদকে দেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। রওশদ তা দেখে হতভম্ব হয়ে যায়, পুতুলের দিকে এগিয়ে আসে। পুতুল তখন গাড়ির ভেতর থেকে জানলার আওয়াজ করে বলে উঠল, পুতুল বর, পুতুল বর, তুমি এসেছো, আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে যাব। রওশদ গাড়ির জানালার দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু বুঝতে পারে গাড়ির দরজা লক করা। রওশদ কি করবে তখন কুল কিনারা না পেয়ে হাত দিয়ে জানালায় ঘুষি মারতে শুরু করে। এভাবে একলাতারে কয়েকবার ঘুষি মারার পর অবশেষে জানালার কাঁচটা ভেঙে যায়। তবে কাচের আঘাতে রওশদের হাত রক্তাক্ত হয়ে যায়। পুতুল তা দেখে ব্যাকুল হয়ে কান্না করে দেয়। ভিতর থেকে ফুঁ দেওয়ার চেষ্টা করে রওশদের হাতে। আলমা এতক্ষণ চুপচাপ সব দেখলেও এখন বেশ বিচলিত হয়ে যায়, কারণ এভাবে চললে যে রওশদ পুতুলকে বাঁচিয়ে নেবে, কিন্তু সে কিছুতেই এটা হতে দেবে না। এবার আলমা বেশ শক্তপোক্ত করে নিজের মুখটা ওড়না দিয়ে বেঁধে দিল। তারপর রওশদকে আটকানোর চেষ্টা করে, তবে রওশদের রাগ তরতর করে বেড়ে যায়। তা দেখে রওশদ জোরে ধরে আলমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা খেয়ে আলমার মাথা গিয়ে ঠেকে পিলারে। আলমা ব্যথায় কুকড়িয়ে ওঠে, সাথে সাথে কপাল থেকে রক্ত ভিজে ওঠে। আলমা চোখে পানি ফেলে রওশদের দিকে তাকায়।
রওশাদ গাড়ির দরজা খুলে পুতুলকে বের করে এনেছে। ততক্ষণে পুতুল জ্ঞান হারিয়ে ফেলেছে। রওশাদ পুতুলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আলমা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে চোখের পানি মুছে নেয়। ইতিমধ্যে খবর পেয়ে সেজেল, জায়েদ, ক্যাসপারও চলে এসেছে। তিনজনে গাড়ি থেকে বের হয়ে ছুটে আসে সেদিকে। সেজেল পুতুলকে দেখে চিন্তিত স্বরে বলে ওঠে, পুতুলকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, বেশি দেরি করা যাবে না। রওশাদ কাঁপা কাঁপা চোখে তাকিয়ে মাথা নাড়ে। এরপর পুতুলকে করে তুলে নিয়ে দৌড় লাগায়, গাড়িতে উঠে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়। পিছনে বাকি তিনজনও গাড়িতে উঠে পড়ে। আলমা ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে, সাথে বলে ওঠে, আমার সাথে কেন এমন হয়? আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কেউ আমায় ভালোবাসলো না, শুধু অবহেলাই দিয়ে গেল। আলমা পাগলের মতো হাসতে হাসতে উঠে দুধ তুলতে চলতে শুরু করে আর বলতে থাকে, রওশাদ ভাই দেখো, আমিও না ব্যথা পেয়েছি, আমারও রক্ত পড়ছে, তুমি তো একবারও আমাকে দেখলে না। আলমা গাড়ির পাশে এসে রাগের চোটে একটা জোরে লাথি মারে। এতক্ষণ পাহাড়ের কিনারায় থাকা গাড়িটা সজোরে ধাক্কা খাওয়ায় এবার শব্দ করে নিচে পড়ে যায়। আলমার সামনের দিকে তাকিয়ে এবার নিজের কষ্ট নিয়ে এগোতে শুরু করে। ঠিক তখনই একটা গাড়ি আলমার পাশে কেটে চলে আসে। আলমা কিছু বুঝে ওঠার আগে গাড়িতে থাকা লোকটা আলমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। আলমা বাঁচার জন্য চিৎকার করতে থাকে, তবে কেউ সেই চিৎকার শুনতে পায় না। হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় পুতুল শুয়ে আছে। পাশে বসে আছে রওশাদ, পুতুলের হাত ধরে এক ধ্যানে তাকিয়ে আছে পুতুলের মুখশ্রীর দিকে। রওশাদের চোখে স্পষ্ট ব্যাকুলতার ছাপ। এমন সময় ডাক্তার এসে রওশাদকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। ডাক্তারের কেবিনে এখন রওশাদ, সেজেল, ক্যাসপার আর জায়েদ আছে। আর ডাক্তার পুতুলের সমস্ত রিপোর্ট হাতে নিয়ে রওশাদকে উদ্দেশ্য করে বলে উঠল, মিস্টার সেহনাজ, পুতুলের সমস্ত রিপোর্ট চলে এসেছে। এবার আশা করা যায় একটা অপারেশন করলে পুতুল আবারও ঠিক হয়ে যাবে। রওশাদ সহ বাকিরা সবাই এই কথা শুনে খুশি হয়ে যায়। তবে ডাক্তার একটু ইতস্তত বোধ করে বলে উঠল, কিন্তু রওশাদ তখন বলে ওঠে, কিন্তু কি ডক্টর? ডক্টর আবার বলে ওঠে, দেখুন, যেহেতু অপারেশনটা আমি করব, তাই আপনাদের আগেই কিছু কথা বলে দেই। এই অপারেশনটি সাকসেসফুল হওয়ার চান্স 70 থেকে 80%। আর পুতুল মানসিকভাবে একবার সুস্থ হয়ে গেলে আগের মতো আর থাকবে না। ওর মানসিক অবস্থার কিছু পরিবর্তন হবে। এক কথায় বলতে গেলে, ধরুন এখন যেটা পুতুল পছন্দ করে সেটা তখন পুতুল নাও পছন্দ করতে পারে। আবার ধরুন এখন যেসব কাজ করছে সেগুলো পরবর্তীকালে মনে নাও করতে পারে। মানে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? ডাক্তারের কথা শোনা মাত্রই রওশাদের চারদিক যেন অন্ধকার হয়ে আসে। রওশাদ কি বলবে বুঝতে পারে না। কিছু বলতে গিয়েও রওশাদের গলা জড়িয়ে আসে। রওশাদ কোনো কথা না বলে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসে।